ভায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার বাগানা। সালাম আলাইকুম। 60 দিনের এমআইএসটি ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ফিজিক্সের P1 লেকচার এবং আলোচ্য বিষয় হচ্ছে ভেক্টর বা দিক রাশি। আমরা সবাই জানি, যেহেতু এটা অ্যাডমিশন ক্লাস, আমরা আগেই বলে নিই আমরা খুব বেশি ডিটেলসে যাব না, জাস্ট কয়েকটা ম্যাথ সলভ করবো এবং তার রিলেটেড কিছু থিওরি আমরা দেখাই। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি হচ্ছে ভেক্টরের মধ্যবর্তী কোণ বিষয়টা কি। দেখো, তাহলে আমরা যদি এই একটা ভেক্টরকে কনসিডার করি P এবং আরেকটা ভেক্টরকে কনসিডার করি Q, এবং দুইটার পাদবিন্দু যদি একই বিন্দুতে থাকে এবং তারা যদি একই বিন্দুতে একই সাথে ক্রিয়া করে, মানে সমজাতীয় ভেক্টর যদি হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণটা, সবচেয়ে ছোট কোণটা, সেটাই হবে এদের মধ্যবর্তী কোণ আলফা। ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে মধ্যবর্তী কোণ নিয়ে আমাদের পরীক্ষা অনেক ঝামেলা হয়। যেমন আমরা যদি এটা এভাবে বলে দিই যে এটা হচ্ছে 30 ডিগ্রি, দেন হ্যাঁ, আমাদের লব্ধির সূত্র ছিল যে এটা আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq কোসাইন আলফা। এখানে যে আলফার পরিচয়, এটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, এবং এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। কিন্তু আমাদের কোশ্চেনটা এরকম যদি একটু ট্রিকি আসে যে এইটা হচ্ছে আমাদের পি আর এইটা হচ্ছে আমাদের কিউ, তিন এটার মধ্যবর্তী কোণ কত হবে? এখানে লেখা আছে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে আমাদের আলফার পরিচয়টা কি? আলফা কি এখনো 30 ডিগ্রি হবে নাকি অন্য কিছু হবে? তো আমাদের হচ্ছে যে একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যে আমরা যখন ভেক্টরের লব্ধি বের করবো সেগুলো কিন্তু একই বিন্দুতে হইতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো একটা ভেক্টরের এক প্রান্ত আরেকটা ভেক্টরের আরেক প্রান্ত কিন্তু অন্য জায়গায়। অর্থাৎ আমরা যদি ভেক্টরের এটাকে পাদবিন্দু আর এটাকে মাথা কল্পনা করি, অর্থাৎ এটাকে পা এবং এটাকে মাথা কল্পনা করি, তাহলে কিন্তু দেখো এর পা আর এর মাথা এক জায়গায় মিলে গেছে। কিন্তু আমাদের ভেক্টরে যখন আমরা কোণ বের করবো তখন একটা ছোট্ট কথা মনে রাখবো, সেটা হচ্ছে মামা এবং পাপা। অর্থাৎ মাথায় মাথা মিলতে হবে অথবা পায়ে পা মিলতে হবে। ঠিক আছে, এই দুইটা কন্ডিশন যখন থাকবে তখন কিন্তু আমরা ভেক্টরের যে মধ্যবর্তী কোণটা থাকবে সেটাকে আমরা আলফা হিসেবে কনসিডার করতে পারবো। তাহলে দেখো এখানে তো পায়ে মাথা মিলছে, অর্থাৎ হয় নাই, তো আমরা কিভাবে পায়ে পা মিলাবো? এই জন্য আমাদের আরেকটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে ভেক্টর স্থানান্তর। ঠিক আছে, আমরা জানি কোনো দিক রাশিকে কিন্তু স্থানান্তর করা যায়। কিভাবে স্থানান্তর করা যায়? দেখো, এটাকে যদি আমরা পি কল্পনা করি, অর্থাৎ এই একটা ভেক্টর কল্পনা করি যেটার মান হচ্ছে 5 ইউনিট, এর যে মানটা সেটা হচ্ছে 5 ইউনিট, এবং দিক হচ্ছে দেখো এখান থেকে এই বরাবর। তো এই ভেক্টর এইখানে থাকতে হবে এমনটা না, এই ভেক্টরকে আমরা কিন্তু ট্রান্সফার করে অন্য জায়গায় নিতে পারি, অন্য জায়গায় স্থানান্তর করতে পারি। দেখো এই ভেক্টরের অনুরূপ যদি আরেকটা ভেক্টর আমরা এখানে অঙ্কন করি এবং সেটা যদি এই ভেক্টরের সমান হয় এবং দিকটা যদি এই ভেক্টরের দিকে হয়, অর্থাৎ সমান্তরাল হয়, দেখো এই দুইটা ভেক্টর কিন্তু সমান্তরাল, তাহলে এটার যে মানটা 5 এটা হবে 5। যদি এরকম কন্ডিশন হয় তাহলে কিন্তু এই ভেক্টর এখানে থাকলে যে কাজটা করবে এখানে থাকলে ঠিক একই কাজটা করবে। তাহলে আমরা ভেক্টরকে স্থানান্তর করতে পারবো কয়টা শর্তে? একটা হচ্ছে মান ঠিক রাখতে হবে, আরেকটা হচ্ছে ডিরেকশনটা ঠিক রাখতে হবে। আমাদের প্রবলেমটা কি ছিল? দেখো আমাদের প্রবলেম ছিল হচ্ছে পিটা ছিল এইখানে আর কিউটা হচ্ছে এই দিকে। ঠিক আছে, আর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে 30 ডিগ্রি ছিল। তাহলে আমরা পায়ে পা কিভাবে কি মিলাবো? দেখো এই যে পা বিন্দু এখানে, এখান থেকে আমরা এটাকে পুশ করব। কিভাবে পুশ করবো? দেখো উপর থেকে ঠেলা দাও, মানে এখান থেকে একটু পুশ দাও, তাহলে কি হবে? দেখো এই ভেক্টরটা আস্তে আস্তে নিচে চলে আসবে। তাহলে আমরা এই ভেক্টরকে এখানে অঙ্কন করতে পারবো, যার মান এবং দিক উভয়ই কিউ এর সমান্তরাল হবে এবং সমান হবে। তাহলে এই ভেক্টরটা থাকবে না তখন। তাহলে দেখো এই যে পায়ে পা যখন মিলে যাবে তখন যে ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা হবে, সূক্ষ্ম কোণটা, ছোট কোণটা, সেটাই হবে আলফা। তাহলে এখানকার আলফা হবে হচ্ছে 180 মাইনাস 30। ওকে, তাহলে আমরা ভেক্টরের ক্ষেত্রে এই যে আলফা বা মধ্যবর্তী কোণ বের করতে পারবো ঠিক তখনই যখন দেখা যাবে যে একটা ভেক্টর মানে একই বিন্দুতে একই সময় কাজ করতেছে এবং তাদের পাদবিন্দু এবং দুইটা মাথা পা অথবা মাথা দুইটা এক জায়গায় থাকলে আমরা সেই কোণটাকে বলবো আলফা। ঠিক আছে, তাহলে এখানে আলফা হবে আমাদের 150 ডিগ্রি। ভেক্টরের ক্ষেত্রে আমরা লব্ধির একটা ছোট্ট কনসেপ্টটা দেখে নিই। দেখো আমাদের খুব সুন্দর একটা প্রবলেম আমরা বের করি, এটা হচ্ছে পি যেটার মান হচ্ছে 5 এবং এটা হচ্ছে আমাদের কিউ যেটার মান হচ্ছে 6 নিউটন। আমরা ধরে নিলাম দুইটা হচ্ছে বল। ঠিক আছে, এবং মধ্যবর্তী কোণ দিয়ে দিলাম আমাদের মানে 60 ডিগ্রি, 30 না বলি। তো তাহলে এবার বললো যে এই পি আর কিউ এর লব্ধিটা কত। এখন লব্ধি মানে হচ্ছে পি আর কিউ মিলে তো যে ইফেক্টটা সেটাই হচ্ছে লব্ধি। ঠিক আছে, তাহলে লব্ধি আমরা কিভাবে বের করি? দেখো পি আর কিউ কে একটা সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করব এবং সামান্তরিকের কর্ণ বরাবর সেই লব্ধিটা কাজ করবে। সেই লব্ধিকে আমরা যদি আর কল্পনা করি তাহলে আর এর ভ্যালুটা কি হবে? আর এর যে মানটা সেটা হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq কোসাইন আলফা। ঠিক আছে,
তাহলে এখানে পি এর ভ্যালু দেখো 5 নিউটন, কিউ এর ভ্যালু 6 নিউটন, মধ্যবর্তী কোণ আলফা কত, এরপরে যদি তার কোনো কনফিউশন না হয় মধ্যবর্তী কোণ আলফা কিন্তু এখানে 60 ডিগ্রি, কারণ দেখো দুইটা ভেক্টরের পা একই বিন্দুতে আছে। ঠিক আছে, আবার দেখো এটা যেহেতু ভেক্টর এবং ভেক্টরের ক্ষেত্রে আমাদের অবশ্যই দুইটা মানে কথা মাথায় রাখতে হবে, ভেক্টরের ক্ষেত্রে একটা মান থাকবে আর একটা অবশ্যই দিক থাকবে। ঠিক আছে, থাকবে বলাটা ভুল হবে, মান এবং দিক থাকলেই সেটাকে আমরা ভেক্টর রাশি বলতে পারি। যেমন আমাদের যদি কোনো একটা অঙ্ক দেয়, এরকম কোনো একটা অঙ্ক দিল যে সেটা হচ্ছে প্রাসের অঙ্ক, বলে দিল যে এখানে প্রাসের গতিপথে 60 সেকেন্ড পরে বেগ কত হবে। ঠিক আছে, কিছু বললো না যে বেগের মান কত বা বেগের ডিরেকশন কত, কিন্তু স্টিল আমরা জানি বেগ একটা ভেক্টর রাশি। তাহলে বেগের যদি ভেক্টর রাশি আমরা যদি পুরোপুরি ডিফাইন করতে চাই, অ্যান্সারটাকে পুরোপুরি ডিফাইন করতে চাই, তাহলে আমাদের ভেক্টর রাশির মান বের করতে হবে, অবশ্যই দিকটাও বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে ভেক্টর, তাহলে আমরা মানটা পেয়ে গেলাম, এখন দিকটা কিভাবে বের করব? আমরা ধরলাম যে লব্ধিটা সেটা হচ্ছে এই যে পি এর সাথে থিটা কোণ করলো। ঠিক আছে, তাহলে পি এর সাথে যদি লব্ধি থিটা কোণ করে, তাহলে আমাদের একটা খুব সুন্দর একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা কি দেখো, tan থিটা ইকুয়াল টু যার সাথে কোণ করবে সে নিচে একা থাকবে, এখানে পি এর সাথে কোণ করছে, পি নিচে একা থাকবে নিঃসঙ্গ অবস্থায়, উপরে কি হবে, উপরে কিউ হবে দুই পাশে কিউ, আর tan যেহেতু এখানে আমরা মনে রাখতে পারি উপরে হবে হচ্ছে sin আলফা বাই cos আলফা, যেন sin আলফা বাই cos আলফা tan থিটা, এরকম কিছু একটা মনে রাখা যায়, এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক। তাহলে কি হবে, tan থিটা ইকুয়াল টু কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। এখানে পিটা হচ্ছে যার সাথে কোণ করবে, যার সাথে কোণ করবে সে একা নিচে বসে থাকবে। ঠিক আছে, আর যার সাথে কোণ করবে না উপরে হবে কিউ sin আলফা, নিচে কিউ cos আলফা, আলফা হচ্ছে দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে কোণটা আমরা কিভাবে বের করি দেখো, তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু কিউ এর ভ্যালু কত 6 নিউটন, তাহলে 6 sin 60 ডিগ্রি আর নিচে হবে 5 প্লাস 6 কোসাইন 60 ডিগ্রি। এখান থেকে যেটা পাবা সেটাকে ইনভার্স করে দিবা, দেন আমরা একটা নির্দিষ্ট এককে এই থিটার মানটা পেয়ে যাবো। তাহলে আমরা মান পাইলাম এখান থেকে, ভ্যালু পাবো এবং এখান থেকে পাবো দিক। আর মান এবং দিক যদি আমরা পূর্ণাঙ্গভাবে বের করতে পারি, তাহলে একটা ভেক্টর রাশিকে আমরা পূর্ণাঙ্গভাবে ডিফাইন করতে পারবো। আমাদের কোয়েশ্চেন কি বলে দেখো, প্রমাণ করো যে r ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কোসাইন আলফা। অর্থাৎ আমরা যে একটু আগে লব্ধির যে মানের সূত্রটা বের করলাম, সেই মানের সূত্রটা ব্যবহার করলাম, সেই সূত্রের যে প্রমাণটা সেটা আমরা খুব সহজে এটা ইজিলি করতে পারি। দেখো, তাহলে আমাদের যদি একটা ভেক্টর হয় p এখানে এবং আরেকটা ভেক্টর হচ্ছে q এখানে, যেহেতু p q বলে দিয়েছে এখানে, এটা p, এটা হচ্ছে আমাদের q, মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। ঠিক আছে, এবং লব্ধিটা কিরকম, দুইটাকে একটা সামান্তরিক তৈরি করে ফেলি দুইটা দিয়ে, এবং তার যে কর্ণ বরাবর সেটা হচ্ছে আমাদের লব্ধি। এখন লব্ধিটা কি আসলে, লব্ধি হচ্ছে এই যে পি এবং কিউ এর মিলিত ইফেক্ট। অর্থাৎ আমরা লব্ধিকে কি লিখতে পারি, আর ইকুয়াল টু পি প্লাস কিউ, পি আর কিউ এর ভেক্টর যোগফলটাই হচ্ছে আমাদের লব্ধি। ঠিক আছে, তাহলে আমরা উভয় পাশে আর গুণ করে দিই, মানে স্কোয়ার করে দিতে পারো তুমি, গুণ করে দিতে পারো, খুবই ইজি। তাহলে আমরা উভয় পাশে যদি স্কোয়ার করে দিই, তাহলে এটা হবে আর স্কোয়ার ইকুয়াল টু, তাহলে দেখো এটা পি প্লাস কিউ এর উপর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার মানে কি, আর ইনটু আর, এই ইনটুটা হচ্ছে ডট, ভেক্টরের ক্ষেত্রে এটা হবে ডট, দেন এখানে কি হবে পি স্কোয়ার মানে পি ডট পি প্লাস 2 পি কিউ ঠিক আছে, তাহলে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার মানে কিউ ডট কিউ। তাহলে দেখো এখানে আর ডট আর মানে কোসাইন অফ 0 ডিগ্রি, মানে আর স্কোয়ার কোসাইন অফ 0 ডিগ্রি, দেন পি ডট পি মানে কি, পিপি মানে পি ডট পি ইকুয়াল টু পিপি কোসাইন, আর পি আর পি এর মধ্যবর্তী কোণ কত, পি আর পি মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এটা হবে পি স্কোয়ার cos 0 এর মান 1, তাহলে এটা হবে পি স্কোয়ার, এটা 2 পি কিউ কোসাইন আলফা। দেখো, তাহলে পি আর কিউ এর ডট গুণফলের যে ধর্ম ছিল সেখান থেকে আমরা জানি পি ডট কিউ কি হবে, পি কিউ কোসাইন, আর পি আর কিউ এর মধ্যবর্তী কোণটা, আর পি আর কিউ এর মধ্যবর্তী কোণটা আমরা আলফা ধরে নিয়েছি। ঠিক আছে, দেন এটা হবে কিউ স্কোয়ার, দেন তুমি আরটা এখানে রাখো, দেন একটু সাজাও, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2 পি কিউ কোসাইন আলফা। ঠিক আছে, আমরা কয়েকটা মেথডে প্রুভ করতে পারি, এটা সবচেয়ে সহজ মেথড। দেখো পরের কোশ্চেন কি বলে, এখানে একটা সার্কেল মানে একটা চাকতি বলতে পারো, চাকতিটা ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তো এখানে দেখো কয়েকটা বিন্দু ডিফাইন করা আছে, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। দেখো তিনটা বিন্দুতে বেগের যে ডিরেকশনটা মানে স্পর্শক বরাবর সেই ডিরেকশনটা দেওয়া আছে, এবং বলা আছে এ বি সি তিনটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমাদের ভি এর ভ্যালুটা দেওয়া আছে। তো এখানে কোশ্চেন তিনটা দেখো, এ থেকে বি অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ থেকে সি, অর্থাৎ এই তিনটা কন্ডিশনে এ বেগের পরিবর্তনটা কত হবে। ঠিক আছে, তার মানে এ থেকে বি তে যেতে বেগের পরিবর্তন কত, বি থেকে
সিতে যেতে বেগের পরিবর্তনটা কত। তো আমি এখানে একটা দেখাবো, বাকি দুটো তোমরা নিজেরা করে নিবা প্র্যাকটিস হিসেবে। তো এখানে দেখো আমরা কিভাবে করি। তাহলে এটা যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, ঠিক আছে, তাহলে বেগের পরিবর্তন যেটা, সেই পরিবর্তনটা হবে একটা ভেক্টর রাশি। তাহলে আমরা ধরে নিলাম এ থেকে বি এর ক্ষেত্রে ভি এ বি যে পরিবর্তনটা সেটা, তাহলে পরিবর্তনটা কিভাবে হিসাব করি, পরেরটা বিয়োগ আগেরটা, ঠিক আছে। তাহলে ভিবি বিয়োগ ভিএ, তাহলে ভিবি বিয়োগ ভিএ কে আরেকটা প্রপার্টি হিসেবে লেখা যায়, সেটা কিভাবে দেখো, সেটা লেখা যায় হচ্ছে ভিবি প্লাস নেগেটিভ ভিএ, ঠিক আছে। দেখো আমরা একটু কনসেপ্টুয়াল লাগাচ্ছি, বুঝতে পারবা। তাহলে ভিবি আর আমরা যদি ভিএ কে উল্টায় যোগ করি, সেটাই তো বিয়োগ করা হবে ভেক্টরের প্রপার্টি অনুসারে। তাহলে মাইনাস ভিএটা কি রকম হবে একটু দেখো, আমরা কি চিত্রটা কল্পনা করি। তাহলে এটা হচ্ছে ভিএ, আমরা ভেক্টর স্থানান্তর শিখলাম একটু আগে। তাহলে এই যে ভিবিটাকে স্থানান্তর করে নিচে বসায় দেব, তাহলে এটা হচ্ছে আমাদের ভিএ, এটা হচ্ছে আমাদের ভিবি, কিন্তু আমাদের যোগ করতে হবে কোনটা কোনটা, ভিবি আর নেগেটিভ ভিএ। তাহলে ভিএ এই পাশে, তাহলে নেগেটিভ ভিএ হবে এই পাশে, ঠিক আছে। তাহলে এটা যদি ভিএ হয়, এটা হবে আমাদের নেগেটিভ ভিএ। তাহলে এখন ভেক্টরের যোগ করার ক্ষেত্রে যোগটা কিন্তু লব্ধি, তাহলে আমরা লব্ধি বের করতে হবে হচ্ছে ভিবি এবং নেগেটিভ ভিএ, দুইটা লব্ধি বের করতে হবে। তাহলে দুইটা লব্ধি আমরা বের করতে পারবো খুব সোজা, সেটা কিভাবে দেখো, ভিএবি যে মানটা, এটা হচ্ছে তোমার হবে হচ্ছে ভিবি স্কয়ার প্লাস নেগেটিভ ভিএ স্কয়ার প্লাস 2, নেগেটিভ দেওয়ার দরকার নেই, কারণ কি, কারণ আমরা ডিরেকশনটা এদিকে নিয়ে নিছি, 2 ভিএ ভিবি কোসাইন অফ, এখানে আলফা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বসায় দাও, রুট করে দাও। তাহলে আলফা যদি 90 ডিগ্রি হয়, দেন এই পুরো পার্টটা হয়ে যাবে 0, তখন তোমার পরিবর্তনটা হবে জাস্ট ভিবি স্কয়ার প্লাস ভিএ স্কয়ার। ওকে, এই যে বি থেকে সি, সি থেকে এ, এই দুইটা কিন্তু একই, তোমরা এটা প্র্যাকটিস প্রবলেম হিসেবে করে নেবে। পরের কোয়েশ্চেন কি বলে দেখো, এক্স একজন ভদ্রলোক, সে কি করলো, একটা মোটরসাইকেল চালিয়ে দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে গেল 250 কিলোমিটার, দেন কি করলো, দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার গেল। তো তোমার কোয়েশ্চেন হচ্ছে এক্স এর টোটাল সরণ কত। এখন সরণ কি, অবশ্যই সরণ একটা ভেক্টর রাশি, তাহলে সরণকে আমরা যদি ডিফাইন করতে চাই, অবশ্যই আমাদের মান বের করতে হবে, সাথে আমাদের দিকটা বের করে নিতে হবে। দুইটা যদি আমরা না বের করি, অবশ্যই কিন্তু পরীক্ষায় মার্ক কাটবে, ঠিক আছে, কারণ এটা ট্রিকি কোয়েশ্চেন। দেখো সরণ বের করো, অনেকে কি করবে, সরণের মানটা বের করে আসবে, দিক আর বের করবে না, বাট স্টিল সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, এটা মাথায় রাখতে হবে। তাহলে ডায়াগ্রামটা দেখি একটু দেখো, এটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। মনে রাখার উপায় হচ্ছে নিচে থাকে বঙ্গোপসাগর বাংলাদেশের মানচিত্রে, এটা হচ্ছে দক্ষিণ দিকে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। তাহলে এখান থেকে কি করলো, সে প্রথমে দক্ষিণ পূর্ব দিকে গেল। এখন দক্ষিণ পূর্ব দিকে যাওয়ার মানে কি, 30 ডিগ্রি কোণে কোন দিকে গেল, দক্ষিণ পূর্ব দিকে। তাহলে এটা মানে হচ্ছে যে 30 ডিগ্রি কোণে প্রথম যেটা থাকবে সেই দিকে যাবে, মানে তার সাথে কোণ করে পরেরটার দিকে যাবে। তাহলে এখানে কি হবে, 30 ডিগ্রি কোণ করবে দক্ষিণের সাথে এবং যাবে হচ্ছে পূর্ব দিকে। দেখো দক্ষিণ হচ্ছে এইদিকে, তাহলে 30 ডিগ্রি কোণ করবে দক্ষিণের সাথে, দেখো 30 ডিগ্রি কোণ করে দুই পাশে যাওয়া সম্ভব, একবার পশ্চিম পাশে আরেকটা পূর্ব পাশে, কিন্তু যাবে হয় কোন দিকে, পূর্ব দিকে, ঠিক আছে। তাহলে ডিরেকশনটা এরকম হবে, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি দক্ষিণের সাথে, দেন যাবে হচ্ছে পূর্ব দিকে। তাহলে এটাকে ধরলাম আমরা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, আর ও এর যে দূরত্ব সেটা হচ্ছে 250 কিলোমিটার। যেহেতু এটা সবগুলো এক একটা সরল, সেহেতু আমরা এটাকে একটু ভেক্টর সাইন দিলাম। তাহলে ও এ, দেন কি করলো, এ পয়েন্টে আসার পর কি করলো, সে এ পয়েন্টে আসার পর আবারও দক্ষিণ পশ্চিম দিকে গেল 30 ডিগ্রি কোণ, মানে একই সেম দক্ষিণের দিকে 30 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে যাবে এবার 250 কিলোমিটার। তাহলে আমরা এখানে ছোট্ট করে একটু মানচিত্রটাকে ফেলি, বাংলাদেশের চতুর্ভুজ মানচিত্র। তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে আমাদের দক্ষিণ এবং এটা হচ্ছে আমাদের পশ্চিম। ওকে, তাহলে এবার কি করবে, এবার যে দক্ষিণ আছে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণ করবে, এবার পূর্ব দিকে যাবে না, এবার যাবে হচ্ছে পশ্চিম দিকে। তাহলে পশ্চিম দিকে যদি যায়, তাহলে অবশ্যই সে আবার আগের জায়গা, মানে এই লাইনে এসে ফিরে আসবে, কারণ এটাও 250 কিলোমিটার, এটাও 250 কিলোমিটার, তাহলে এরকম একটা জায়গায় আসবে। তাহলে এই যে দক্ষিণের দিকে 30 ডিগ্রি কোণ করলো, করে পশ্চিম দিকে চলে আসলো। তাহলে আমাদের টোটাল যে সরণ হচ্ছে এইখান থেকে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটাকে নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট এবং ভেক্টর সাইনটা দিয়ে দিলাম। তাহলে টোটাল সরণ কই থেকে হচ্ছে, ও থেকে বি, তাহলে ও থেকে বি এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে খুব সুন্দর একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজটা একটু উল্টা জায়গায় আঁকাই আমি, খেয়াল করো, এটা এরকম না যদিও এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে প্রথমে সে ও এতে গেল, ও থেকে এতে গেল 250 কিলোমিটার, দেন কি করলো, এ থেকে বিতে গেল 250 কিলোমিটার। তাহলে আলটিমেট সরণটা হলো ও বিতে। দেখো এখানে ত্রিভুজ একটা সূত্র খাটানো যাবে, সেটা হচ্ছে দেখো এই যে ও এ ও বি ইকুয়াল টু
মানে ও থেকে এতে গেল, এ থেকে বিতে গেল, দেন হচ্ছে আমরা ওবিটা এখান থেকে বের করতে পারবো। খুবই সোজা হিসাব। আমরা একটু ত্রিভুজ সূত্রটা বের করে ফেলি। তাহলে এখানে ওবিটা কি হবে? ওবি হবে হচ্ছে ওএ প্লাস এবি। ওকে, আচ্ছা এখন ওএ প্লাস এবিটা আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে আমাদের মূল কথা। ওকে, তাহলে এটা যেহেতু একটা ভেক্টর, তাহলে আমরা একটু আগে শিখলাম কি ভেক্টরকে আমরা স্থানান্তর করতে পারি, এবং ভেক্টর স্থানান্তর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। ওকে, আমাদের ম্যাথ করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হেল্প করে। তাহলে এটা যদি আমাদের এই ডায়াগ্রামটা আমরা যদি এখানে অঙ্কন করি, এবং ওএ যেটা আছে সেটা আমি এখানে রাখলাম, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের এ, তাহলে এটা হচ্ছে 250 ওএর যে ভ্যালুটা। তো আমরা কি করলাম, এবি যেটা আছে এবিটাকে জাস্ট নিচ থেকে ঠেলা দিয়ে দিয়ে এইখানে নিয়ে আসবো, অর্থাৎ একই বিন্দুতে নিয়ে আসবো। একই বিন্দুতে নিয়ে আসলে সুবিধা হচ্ছে আমরা কিন্তু লব্ধিটা খুব সহজে বের করতে পারবো। দেখো, তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা তুলে এই জায়গায় নিয়ে আসি, তাহলে কি হবে? এখানে একটা ভেক্টর ফর্ম হবে, সেটা হচ্ছে বি ভেক্টর, এবং সেটা কিন্তু এইখানে 30 ডিগ্রি কোণ করবে দক্ষিণের সাথে, কারণ এটা ছিল দক্ষিণ। তাহলে এটাও 30, এটাও 30। দেখো এবার খুব ইজি হয়ে গেল। এবং এটা হবে তার লব্ধি আর আরেক যে ভ্যালুটা। তাহলে লব্ধির ভ্যালুটা আমরা কিভাবে বের করবো? দেখো, আমাদের খুব সুন্দর সূত্র ছিল আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq কোসাইন অফ আলফা। ওকে, তাহলে পি এর ভ্যালু কত? 250 স্কোয়ার, দেন আবার 250 স্কোয়ার, দেন 250 কোসাইন অফ আলফা। এখন আলফার ভ্যালু কত? দেখো, আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, 30 আর 30 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা হবে আমাদের 60 ডিগ্রি। এটা তোমরা বের করবা, এখান থেকে তোমরা মানটা পেয়ে যাবা। দেন দিকটা কোন দিকে? স্টিল দিকটা কিন্তু দক্ষিণ দিকে। তোমরা আবার বের করে দেখবে এটা দিকটা যে কোনো একটার সাথে 30 ডিগ্রি হয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার কি বলবো? যে এই ভ্যালুটা মানে এত কিলোমিটার যায় কোন দিকে? দক্ষিণ দিকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এ একটা ভেক্টর দেওয়া আছে, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি এন্ড বি হচ্ছে ওয়াই অক্ষের উল্টা দিকে। এটা হচ্ছে তোমার মান দেওয়া আছে 6 নিউটন, এবং এটার মান দেওয়া আছে 5 নিউটন। তোমার কোশ্চেন হচ্ছে a - b = হট। মানে এমসিকিউ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসতে পারে, একদম বেসিক টেস্ট। তাহলে a - bটা কি দেখো তো, আসলে a - bটা কি? তাহলে a - bটা এরকম না, a প্লাস নেগেটিভ b, অর্থাৎ bটাকে আমরা নেগেটিভ করে a এর সাথে যোগ করে দেব। আর a আর নেগেটিভ b যোগ করা মানে কি? দুইটার লব্ধিটা বের করা। তাহলে b আছে এই দিকে, আমরা যদি নেগেটিভ b নিতে চাই তাহলে কি হবে? এটা উল্টা দিকে যেতে হবে, 180 ডিগ্রি উল্টা দিকে। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের নেগেটিভ b। ঠিক আছে, এর ভ্যালু কিন্তু 6 হবে, তখন আর এই b কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে আমাদের a ভেক্টর, এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ বি ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যে লব্ধি বের করতে হবে, কারণ মাঝখানে প্লাস আছে। তাহলে দুইটা ভেক্টরের মধ্যে হতে আমাদের কোনটা লাগবে? দেখো, পুরোটা হচ্ছে 90, এতটুকু 60, এতটুকু হবে 30। এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে খুবই সোজা, আর এর ভ্যালুটা কি হবে? রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কোসাইন আলফা। a আর b এর ভ্যালু বসাই দেবা, আর তো কিছু চাই নাই। এটাই হবে আমাদের হচ্ছে a - b এর। ভেক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে আবেগ। ঠিক আছে, আবেগ মানে হচ্ছে আপেক্ষিক বেগ, নট ইমোশন। ওকে, তাহলে আপেক্ষিক বেগটা কি? সে তুমি একটা রাস্তায় আছো, এটা হচ্ছে আমাদের রাস্তা, এবং এইখানে একটা গাড়ি, এবং এইখানে হচ্ছে আরেকটা গাড়ি। ঠিক আছে, এইখানে ধরো তোমার গাড়ি, সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে এদিকে, দেন এটা হচ্ছে আমার গাড়ি, যেটা 10 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে। ঠিক আছে, তো তুমি যখন এই গাড়িতে থাকবা, তখন এই গাড়িকে কত বেগে আগাইতে দেখবা? এটা জাস্ট কোয়েশ্চেন। মানে সিম্পলি চিন্তা করলে কি হয়, যাচ্ছে আমি 5 বেগে দৌড়াচ্ছি, ও তো 10-এ যাচ্ছে, তার মানে আমার থেকেও 5 করে আগাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে 5 মিটার পার সেকেন্ড যে বেগটা তুমি দেখবা, এটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগ, তোমার সাপেক্ষে ওই গাড়িটার আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগ মানে বেগ নিয়ে ভেক্টরের অনেক ঝামেলা হয়। মানে অ্যাডমিশন টাইমে খুব মানে সুন্দর সুন্দর কনসেপ্ট দিয়ে আমাদের অঙ্ক করতে দেয়, কিন্তু আমরা সুন্দর অঙ্কগুলো আবেগের বসে সেগুলো ভুল করে ফেলি। ঠিক আছে, তাহলে আপেক্ষিক বেগ বের করার খুব সুন্দর একটা ওয়ে হচ্ছে, একটা লাইন আমরা মনে রাখবো, খুবই সুন্দর একটা লাইন, যে যার সাপেক্ষে বের করব, আমি একটু লিখে ফেলি, মানে যার সাপেক্ষে আবেগ বের করব তাকে উল্টায় যোগ করব। ওকে, তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তাকে উল্টায় যোগ করব। যেমন আমি যদি মনে করি যে এ হচ্ছে এইদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, বিও এইদিকে যাচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে, আমি চাচ্ছি বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। তাহলে এটা কিভাবে প্রকাশ করা হয়? দেখো, বেগ হচ্ছে এ এর, কিন্তু বি এর সাপেক্ষে, এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ বের করব। তাহলে আমি বলতেছি যার সাপেক্ষে বের করবা তাকে উল্টায় যোগ করবা। তাহলে এখানে আছে বি হচ্ছে 12, তাহলে 12 কে উল্টালে হয় -12,
তার সাথে আমরা এটা যোগ করে দেবো। ওকে, তাহলে এখানে তোমার আপেক্ষিক বেগটা হবে -2। তুমি দেখবা সে 2 মিটার করে পিছাচ্ছে, কারণ তুমি 12 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছ। ওকে, তাহলে যার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ বের করবো তাকে আমরা উল্টায় যোগ করবো, আর ভেক্টরে যোগ করা মানে হচ্ছে লব্ধি বের করা। পরের কোয়েশ্চেন দেখো, খুবই বিখ্যাত একটা কোয়েশ্চেন, ভেক্টরের সবচেয়ে বিখ্যাত কোয়েশ্চেন এটা। 10 কিলোমিটার পার আওয়ার বেগে উল্লম্বভাবে বৃষ্টি পড়তেছে এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। ঠিক আছে, পূর্ব থেকে পশ্চিম অভিমুখে চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করতে হবে 3টা কন্ডিশন। যখন উভয় কাজ ভিজবে, দেন সেকেন্ড কন্ডিশন সামনের কাজ ভিজবে, এবং থার্ড কন্ডিশন হচ্ছে আমাদের অনলি পিছনের কাজ ভিজবে। তো আমরা একটু ভিজুয়ালাইজেশন করি যে এটা হচ্ছে আমাদের কি বলছে, পূর্ব থেকে পশ্চিম, এটা হচ্ছে আমাদের পূর্ব, এই পাশে হচ্ছে আমাদের পশ্চিম। ঠিক আছে, তাহলে এই দিক থেকে একটা গাড়ি যাবে, তো ধরে নিলাম সেই গাড়িটা হচ্ছে এরকম কোনো একটা গাড়ি, এটা এই দিকে যাচ্ছে আর কি। তো এখন দেখো ঘটনা কি ঘটে, 10 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্ব ভাবে যেটা বৃষ্টিটা উলম্ব ভাবে পড়তেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা, তো এটা হচ্ছে গাড়ির সামনের কাজ, আমরা একটু কাজ আঁকানোর চেষ্টা করি, এবং এটা হচ্ছে গাড়ির মনে করো পিছনের কাজ। ওকে, আচ্ছা, তো এখন কি ঘটবে দেখো তো, আর বাতাস বলছে কোন দিকে, পূর্ব থেকে পশ্চিমে, তাহলে এইদিকে বাতাসের যে বেগটা এটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে বাতাস এইদিকে যাচ্ছে, তুমিও গাড়ি নিয়ে এইদিকেই যাচ্ছ। ওকে, তাহলে এখন দেখো, তা আমরা যদি মানে গাড়িটা 60 কিলোমিটার পার আওয়ার বেগেই চালাই তখন কি ঘটবে, তাহলে মানে গাড়িটার বেগ হচ্ছে এইদিকে 60, বাতাসের বেগও 60, তার মানে তুমি হচ্ছে বাতাসের যে ইফেক্টটা সেটা কিন্তু বুঝতে পারবে না। জাস্ট একটু ভিজুয়ালাইজেশন করো, সেটা হচ্ছে ধরো হচ্ছে তুমি গাড়ি নিয়ে আগাচ্ছ এবং তোমার পাশে সিটে তোমার হচ্ছে যে বন্ধু বান্ধবী আরেকটা গাড়ি নিয়ে পিকনিক করতেছে। তাহলে এই গাড়িও যদি টেনে আগায়, এই গাড়িও যদি 10 মিটার পার সেকেন্ড বেগে আগায়, দুইটা গাড়ির জানলা যদি পাশাপাশি হয়, তোমরা জাস্ট কি দেখবা, একজন আরেকজনকে স্থির দেখবা, জাস্ট কোনো ইফেক্ট পাবা না, তোমাদের যে নিজেদের 10 মিটার পার সেকেন্ড বেগ আছে এটা তোমরা বুঝতে পারবে না। তার মানে এই গাড়িটার ক্ষেত্রে যে যখন তুমি 60-তে আগাবা এইদিকে, মানে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, তখন বাতাসও বুঝবে না যে তুমি যাচ্ছ, তুমিও বুঝবে না বাতাস যাচ্ছে, তোমরা একজন আরেকজনের সাপেক্ষে স্থির দেখবা। দেন কি হবে, বৃষ্টিটা খারাপভাবে পড়ার সুযোগ পাবে, এবং বৃষ্টি যদি খারাপভাবে পড়ার সুযোগ পায় দেন কি হবে, এখানে পড়বে গাড়ির উভয় কাজটা ভিজে যাবে। তাহলে গাড়ির উভয় কাজ ভিজে যাবে কখন, তখন বেগটা হবে 60 কিলোমিটার পার। আপেক্ষিক বেগের আরেকটা খুব সুন্দর উদাহরণ দেখো, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। ঠিক আছে, তাহলে এখানে প্রথম যে ট্রাকটা ছিল, প্রথম যে গাড়িটা ছিল, সেই গাড়িটা দেখলো একটা ট্রাক উত্তর দিকে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই যে ট্রাকটা যে উত্তর দিকে যাচ্ছে এটা কিন্তু গাড়িটা দেখছে, তার মানে গাড়ির সাপেক্ষে ওইটা ট্রাকটা। তো তোমাদের কোয়েশ্চেন দুটো হচ্ছে, একটা হচ্ছে কোন দিকে চলছে ট্রাকটা, ট্রাকের প্রকৃত মানে দিকটা কোন দিকে, এবং ট্রাকের প্রকৃত যে বেগটা সেটা কোন দিকে, খেয়াল করো। তাহলে আমরা একটু চিন্তা করি, এটা হচ্ছে আমাদের পূর্ব, তাহলে প্রথম যে ট্রাক গাড়িটা তাহলে গাড়িটা হচ্ছে ধরলাম আমরা সেই হচ্ছে কারটা, তাহলে কারটা পূর্ব দিকে যাচ্ছে, তাহলে ভিসি ইকুয়াল টু লিখলাম আমরা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। ওকে, তারপরে দেখো আর ট্রাক যে গেল 40√3 কিলোমিটার পার বেগে, সেটা কিন্তু হচ্ছে তোমার উত্তর দিকে গেছে, এবং সেটা দেখছে কি, কারটা দেখছে বা গাড়িটা দেখছে। তাহলে এই যে বেগটা, আমাদের যে ট্রাকের যে বেগটা উত্তর দিকে, সেটা কিন্তু ট্রাকের প্রকৃত বেগ না, সেটা অন্য কারোর সাপেক্ষে। কার সাপেক্ষে, সেটা হচ্ছে কারের সাপেক্ষে, সে বেগটা হচ্ছে আমাদের 40√3। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে কোন দিকে চলছে বের করবো, তো এটা অবশ্যই ট্রাকের বেগ কত। তাহলে আমরা ধরে নিলাম ট্রাকের যে প্রকৃত বেগ সেটা হচ্ছে vt। এখন দেখো এই যে vtc, এটাকে আমরা কি লিখতে পারি খুবই সুন্দর করে, vtc যেটা, এটাকে উপরে লিখি vtc ইকুয়াল টু, দেখো কার সাপেক্ষে, এটা কারের সাপেক্ষে, তাহলে কারকে আমরা উল্টায় যোগ করে দেব, তাহলে vt আর উল্টায় যোগ করে দিলাম -vc। ওকে, এটা হচ্ছে আমাদের বেগটা। তাহলে আমাদের মূল বেগটা বের করতে হবে vt এর বেগটা। তাহলে এখান থেকে ইকুয়েশনটা দেখো কি আসে, vt সমান কি লেখা যায়, vt সমান লেখা যায় হচ্ছে vtc প্লাস vc। তাহলে দেখো, তাহলে ট্রাকের যে বেগটা, এটা হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ, সেটা কি আসলো হচ্ছে vtc প্লাস vc। তাহলে দুইটা ভেক্টরের যোগ করা মানে কি, দুইটা ভেক্টরের লব্ধি বের করা। এখন লব্ধিটা আমরা কিভাবে বের করব, vtcও জানি আমরা, vcও জানি, দেখো দুটো যোগ করতে হবে ডিরেক্ট। তাহলে লব্ধিটা কি হবে দেখো তো, খুবই সুন্দর। তাহলে এটা হবে আমাদের সামান্তরিক সূত্র অনুসারে, এটা হচ্ছে আমাদের লব্ধি, এবং লব্ধিটাই হবে আমাদের হচ্ছে ট্রাকের যে প্রকৃত বেগ সেটা। তাহলে ট্রাকের প্রকৃত বেগ আমরা একটু বের করে ফেলি, vt ইকুয়াল টু √vtc, তাহলে vtc স্কয়ার, তারপর vc স্কয়ার প্লাস 2vtc
ইন্টু ভিসি কোসাইন অফ আলফা। ওকে, মানগুলো একটু বসায় ফেলো। ভিটিসি এর মান কত? ভিটিসি এর মান হচ্ছে 40√3, এর উপর স্কোয়ার। দেন ভিসি এর ভ্যালু কত? ভিসি এর ভ্যালু হচ্ছে আমাদের 40, তাহলে 40 এর উপর স্কোয়ার, দেন 2, এটা হচ্ছে 40√3, এটা হচ্ছে 40 কোসাইন অফ, এটার মান কত? আলফার ভ্যালু কিন্তু কত? 90 ডিগ্রি। দেখো ভিটিসি অ্যান্ড ভিসি দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে পুরো পার্টটা চলে যাবে রুট ওভার। ওকে, এখান থেকে ভিটি খুব ইজিলি কিন্তু বের হয়ে আসবে। ঠিক আছে, এখান থেকে ভিটিটা বের করে নেবে ক্যালকুলেশন করে, এবং দিকটা তোমার ইচ্ছা মতো যে কোনো একটার সাথে ধরো। আমরা ধরলাম ভিসি এর সাথে থেটা কোণ তৈরি করলো, তাহলে আমরা কি লিখতে পারি? ট্যান থেটা ইকুয়াল টু, যার সাথে কোণ করবে সে নিচে একা থাকবে, তাহলে কোণ করছে ভিসি এর সাথে, কারের সাথে, কার এখানে নিঃসঙ্গ হয়ে বসে থাকবে, উপরে হবে হচ্ছে ভিটিসি, নিচেও ভিটিসি, এবং উপরে হবে হচ্ছে সাইন আলফা, নিচে হচ্ছে আমাদের কোসাইন আলফা। খেয়াল করো, তাহলে এটা কি হবে? ভিটিসি এর ভ্যালু হচ্ছে 40√3 সাইন 90 ডিগ্রি, দেন ভিসি এর ভ্যালু হচ্ছে 40 প্লাস 40√3 কোসাইন অফ 90 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে আমরা ট্যান থিটা, এটা এখান থেকে তোমরা থিটাটা বের করে নেবা। বৃষ্টি ছাতা সম্পর্কে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, সেটা কি রাখো যে 5 কিলোমিটার/আওয়ার বেগে একটা লোক পশ্চিম দিকে যাচ্ছে, আর বৃষ্টি তার মাথার উপর সরাসরি পড়তেছে এখন 12 কিলোমিটার/আওয়ার বেগে। এই যে বৃষ্টির যে 12 কিলোমিটার/আওয়ার বেগ, এটা কিন্তু বৃষ্টির প্রকৃত বেগ না। তোমার কোয়েশ্চেন হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগটা কত, আর এই যে 12 কিলোমিটার/আওয়ার, এটা কিন্তু এই লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে এটাকে আমরা কিভাবে ডিভাইড করব? তাহলে এটা হবে বৃষ্টির বেগ বাট লোকের সাপেক্ষে, VRL ইকুয়াল টু 12 কিলোমিটার/আওয়ার। ওকে, দেন তোমার বৃষ্টি ভিআর এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে যখন এই আপেক্ষিকের অঙ্কগুলো তোমরা করবা, তখন এই জিনিসটাকে ভেঙে নেবা, ভিআরএল কে ভেঙে নেবা। তাহলে আমরা কি জানি? VRL ইকুয়াল টু, এটা কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে, তাহলে লোককে উল্টায় যোগ করতে হবে, তাহলে VR প্লাস নেগেটিভ VL। ঠিক আছে, এটা একটু লিখবা, লিখলে আমাদের সোজা হবে। যেটা তুমি বের করবা দেখবে ইজিলি বের করা যাচ্ছে। আচ্ছা, তাহলে কিভাবে বের করবা দেখো তো। তাহলে ভিআরটা কি হবে? ভিআর হচ্ছে আমাদের বৃষ্টির প্রকৃত বেগ। ওকে, তাহলে ভিআর হচ্ছে বৃষ্টির আমাদের যদি প্রকৃত বেগ হয়, দেন আমরা এখান থেকে কি লিখতে পারি? এটা হচ্ছে VRL প্লাস VL। ঠিক আছে, তার মানে আমরা যদি এই দুইটা লব্ধি বের করি, সেই লব্ধিটাই হবে আমাদের বৃষ্টির বেগ। খেয়াল করো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের VRL এবং এটা হচ্ছে আমাদের VL। তাহলে VRL কে আমরা একটু একই সাথে করি, ঠেলা দিয়ে উপর থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের VRL 12 কিলোমিটার/আওয়ার। দেন আমাদের লব্ধি কি হবে? লব্ধি হবে একটা সামুদ্রিক বরাবর, সামুদ্রিক কর্ণ বরাবর, সরি। এই লব্ধির যে ভ্যালুটা, সেটা হবে আমাদের বৃষ্টির প্রকৃত বেগ। তাহলে VR ইকুয়াল টু, আচ্ছা এটা যেহেতু সমকোণ, খুব সহজে তোমরা করতে পারবা, অতিভুজ স্কয়ার, এটা হচ্ছে তার অতিভুজ। তাহলে এটা যদি তোমার হচ্ছে 5 কিলোমিটার হয়, এটা হবে 5, এটা হচ্ছে 12, তাহলে এটা 12, এটা 5। তোমরা সূত্র দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই, বাট শর্টকাট হচ্ছে এরকম, VR ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার রুট ওভার ডবল 13, পিথাগোরিয়ান থিওরেম। ঠিক আছে, 5 12 13। এন্ড দিকটা কিভাবে বের করবা? ধরে নিও যে কোনো একটা সাথে থেটা, দেন থেটাটা বের করে নেবা। ভেক্টরের ক্ষেত্রে আমরা লব্ধির সূত্র যতটা না ব্যবহার করি, সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় আমাদের উপাংশের সূত্রটা। এখন উপাংশের সূত্রটা কি বলে দেখো, যে একটা ভেক্টর আছে আমাদের হচ্ছে এরকম একটা ভেক্টর, আর্বিট্রারি ভেক্টর আমরা ধরলাম হচ্ছে পি ভেক্টর। এই পি ভেক্টরকে আমরা চাইলে দুইটা অংশে ভাগ করতে পারি। ঠিক আছে, তো আমরা চাইলে পি ভেক্টরকে দুইটা অংশে কিভাবে ভাগ করতে পারি দেখো। একটা যে মাঝখানে সেট করে দিলাম, দেন দুইটা অংশ হইলো, দেন পি ভেক্টরের পদবিন্দু এক পাশে করলাম, মাথা আরেক পাশে দিলাম, এভাবে করা যাবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইভাবে করলে আমাদের যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো, সেগুলো করতে অনেক ঝামেলা হতো, সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। তাহলে পি ভেক্টরকে আমরা কি করলাম? বুদ্ধি করে দুইটা অংশে ভাগ করে দিলাম, খুবই সুন্দর। একটা হচ্ছে আমরা এক্স অক্ষে করলাম এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষে করলাম। মজার বিষয়, এখন প্রশ্ন আসতে পারে ভাই যে এক্স অক্ষে আর ওয়াই অক্ষে আমরা কেন করব? যে অক্ষে করতাম কোনো সমস্যা হতো না। আচ্ছা, আমাকে করে ফেলি। দেখো, আমরা মনে করলাম যে এক্স অক্ষের সাথে এটা থেটা কোণ করে আছে, ঠিক আছে। দেন পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ, তার মানে পি যে এইখানে আছে, আর এক্স অক্ষ বরাবর যদি আমি একটা ফুটবলকে রাখি, ধরে এটা কেউ একজন কি করতেছে এইদিকে, বাট আমি ফুটবল রাখলাম এই দিকে, তাহলে এই ফুটবলের উপর এই পি এর যে ইফেক্টটা, সেটা কত হবে? তখন আমরা কি করব? পি এর যে একটা অংশ থাকবে এইদিকে, সেই অংশটা কিভাবে বের করবো দেখো। তাহলে এক্স অক্ষ বরাবর, সেটাকে দেখছিলাম পি এক্স, সেটা হবে ভেক্টর, এবং এক্স অক্ষ বরাবর যে কোণটা তার কোসাইন। ওকে, এন্ড দেন ওয়াই অক্ষ বরাবর কি হবে দেখো, পি ওয়াই ইকুয়াল টু, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 মাইনাস থেটা, সেম। তাহলে পি কস 90 মাইনাস থেটা, দেন এটা কত হবে? পি অফ সাইন থেটা। তাহলে নরমাল খুব ইজিলি মনে রাখি, পি ওয়াই হবে পি অফ সাইন থেটা, পি এক্স হবে পি অফ কস থেটা। ঠিক আছে, আচ্ছা তাহলে উপাংশ আমরা কেন এক্স অক্ষ ওয়াই অক্ষে ভাবি, মানে ভাঙি দেখো, খেয়াল করো। তাহলে উপাংশ
এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষ হচ্ছে স্বাধীন অক্ষ, ঠিক আছে, একটা পরস্পর আরেকটা থেকে স্বাধীন। ওকে, তাহলে তুমি মানে কেন স্বাধীন, তুমি যদি এক্স অক্ষ বরাবর কিছু অ্যাড করে দাও, আই মিন এক্স অক্ষ বরাবর খুব জোরে বাতাস আসলো, দেখবা ওয়াই অক্ষ কোনো টের পাবে না। টের পাবে না কেন, এক্স অক্ষের কোনো ছায়া, এদিক দিয়ে যদি তুমি একটা লাইট মারো বা লাইট ফেলো, এক্স অক্ষের কোনো ছায়া কিন্তু ওয়াই অক্ষে পড়বে না। আবার যদি এই পাশে কোনো একটা লাইট বসাও, তাহলে ওয়াই অক্ষের কোনো ছায়া এক্স অক্ষে কিন্তু পড়বে না, কারণ এই দুইটা 90 ডিগ্রিতে আছে। এই জন্যই বলা হয় এক্স অক্ষের কোনো ইফেক্ট ওয়াই অক্ষকে কোনো ইম্প্যাক্ট পড়ে না, আর ওয়াই অক্ষকে মানে ওয়াই অক্ষে যদি কোনো আমরা পরিবর্তন আনি সেটা এক্স অক্ষে কোনো প্রভাব ফেলে না। এই জন্য আমরা উপাংশগুলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে ভাঙি। তাহলে পি এর দুইটা উপাংশ, একটা হচ্ছে পি কস থেটা আর একটা হচ্ছে পি সাইন থেটা, এই দুইটাও কিন্তু ভেক্টর, মাথায় রাখতে হবে। তাহলে এই দুইটা মিলে আমাদের কি তৈরি হবে, পি। তাহলে পি কে আমরা উপাংশ হিসেবে এইভাবে ভাঙাইতে পারি, পি এক্স প্লাস পি ওয়াই। এতক্ষণ আমরা হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি বের করলাম। দেখো দুইটার অধিক থাকলে আমরা কিভাবে বের করব, তাহলে দুইটা অধিক থাকলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমে এই দুইটা বের করলাম, তারপর তার সাথে এটার লব্ধি করে দিলাম, এটাও হয়। বাট সবচেয়ে সিম্পল ওয়ে হচ্ছে আমাদের উপাংশে যদি আমরা ভাগ করে নিই সেক্ষেত্রে খুব ইজি হয়। দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কাল্পনিক ওয়াই অক্ষ, কাল্পনিক না ওয়াই অক্ষ বাস্তবে আছে। তাহলে আমরা প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ নিব এবং প্রত্যেকটা ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ নেব, ঠিক আছে। তাহলে জাস্ট লাইক একটু আগে যেটা আমরা বললাম যে এটা যদি আমাদের পি ভেক্টর হয় এবং এটা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, তাহলে এটা যদি থেটা, তাহলে এটা হবে পি কস থেটা, এটা হবে পি সাইন থিটা, ঠিক আছে। মানে এই ভেক্টরটাকে জাস্ট এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে আমরা ভাঙাই দেব, দেন দুইটা যোগ করলে কি হবে, দুইটা যোগ করলে ভেক্টর যোগ যেটা, দুইটা যোগ করলে কিন্তু আমরা মিলিত ইফেক্ট পিটা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমরা কল্পনা করলাম যে লব্ধিটা, এই তিনটা ভেক্টরের যে লব্ধি আরটা এদিকে কাজ করতেছে এবং সেটা এক্স অক্ষের সাথে থেটা কোণ করতেছে। তাহলে আর এর যে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে সেটা কি হবে, প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল, আর আর এর যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে সেটা হবে প্রত্যেকটা ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফল। দেখো কিভাবে করি, সেটা হচ্ছে আমরা আর এক্সটা ধরে নিলাম, আর এক্স কি হবে দেখো, আর এক্স ইকুয়াল টু আর হচ্ছে এইদিকে এবং সেটা এক্স অক্ষের সাথে থেটা কোণে আছে, তাহলে আর কস থেটা, এবং আর কস থেটা কি হবে দেখো, এই বলের এক্স অক্ষ বরাবর উপাংশ, তাহলে 5 এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত, 5 cos 0 মানে 0 ডিগ্রি প্লাস 6 এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত, 6 cos 30 ডিগ্রি, এবং এখানে সি এর যে উপাংশটা 7 নিউটন, 7 এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত দেখো তো, এটা হচ্ছে আমাদের 120 এবং এটা হচ্ছে 30, তাহলে 150 ডিগ্রি। ওকে, তাহলে 7 cos 150 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমরা আর এক্সটা পেয়ে যাবো, মানে আর cos থিটার যে ভ্যালুটা সেটা পেয়ে যাবো, এটা আমরা এক নাম্বার ইকুয়েশন দিলাম। দেন আর sin থিটা আমরা কিভাবে পাবো দেখো, খুবই সোজা, আমরা খুব সুন্দর করে যতগুলোতে cos আছে সবগুলোতে আমরা sin বসাই দেব। তাহলে 5 sin 0 ডিগ্রি প্লাস 6 sin 30 ডিগ্রি দেন 7 sin 150 ডিগ্রি। আমরা একটু চুরি করলাম সময়, তাহলে আর sin থিটার একটা ভ্যালু পাবো তুমি এখান থেকে কিছু একটা, এটা 2 নাম্বার ইকুয়েশন। দেন 1 আর 2 কে যদি তুমি ভাগ করে দাও অথবা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করো, তাহলে কি আসবে দেখো, এখানে আসবে আর স্কয়ার, আমরা কমন নিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এই পাশে তোমরা যেটা পাবা সেটা দুইটার স্কয়ার হবে, তাহলে এখান থেকে তোমরা আর স্কয়ারের ভ্যালুটা পাবা, আর এর ভ্যালুটা পাবা। আর কি থিটাটা কিভাবে পাবা, 1 আর 2 কে যদি আমরা ভাগ করে দেই তাহলে পাবা, দেখো 1 ভাগ 2 যদি করো তাহলে আর cos থিটা ডিভাইডেড বাই আর sin থিটা ইকুয়াল টু এখানে সামথিং পাবা, দেন আর আর কেটে যাবে, এটা আসবে cot থিটা ইকুয়াল টু কিছু একটা, সেখান থেকে থিটার ভ্যালু তোমরা মেজার করতে পারবে। একক ভেক্টর থেকে একটা অঙ্ক দেখো, সেটা কি বলে, একটি কোণের অবস্থান ভেক্টর r ইকুয়াল টু t স্কয়ার মাইনাস 1 সাথে একটা একক ভেক্টর i মানে হচ্ছে যেটা x অক্ষ বরাবর, এবং 2t প্লাস 2t যে মানে হচ্ছে y অক্ষ বরাবর, এবং আরেকটা আছে হচ্ছে k, সেটা হচ্ছে z অক্ষ বরাবর। ঠিক আছে, এই অঙ্কটা আমরা কিভাবে করি দেখো। তারপরে কি বলতেছে, কোশ্চেনটা হচ্ছে দেখাও যে xy তলে কণাটির যে সঞ্চারপথ সেটা হচ্ছে একটা পরাবৃত্ত। ওকে, তো আমরা ধরে নিলাম, আমরা ধরে নিই একটা ইকুয়েশন ধরে নিই, xy তলে একটা অবস্থান ভেক্টর আমরা ধরে নিলাম, মানে যে কোনো কণার xy তলে অবস্থান ভেক্টর r ইকুয়াল টু হবে xi প্লাস yj, কারণ xy তলে তোমার z অক্ষ থাকবে না, সেহেতু সেখানে k এর কোনো অস্তিত্ব থাকবে না, k যে আরেকটা একক ভেক্টর আছে। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন তুমি যদি কম্পেয়ার করো সেখান থেকে দেখতে পাবে x এর ভ্যালু কি আসতেছে t স্কয়ার মাইনাস 1, তাহলে এটা এক নাম্বার ইকুয়েশন দিলাম। দেন y এর যে ভ্যালুটা সেটা আসতেছে 2t, খুবই সোজা। তাহলে t যেহেতু দুইটারই একটা মানে প্যারামিটার যাকে বলে, তাহলে এই প্যারামিটারকে আমাদের আউট করতে হবে, তাহলে এখান থেকে t এর ভ্যালুটা বের করো, তাহলে এখান থেকে t ইকুয়াল টু কি আসবে y বাই 2,
এই টি এর ভ্যালুটা আমরা এই 1 নম্বর ইকুয়েশনে বসাই দেব। তাহলে x ইকুয়াল টু কি আসবে y/2 এর উপর স্কয়ার মাইনাস 1, দেন x ইকুয়াল টু y স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 1, দেন x ইকুয়াল টু y স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 4, আর প্লাস 1টাকে এই পাশে বার করে দিলে হবে হচ্ছে x প্লাস 1, দেন y স্কয়ার সমান 4x প্লাস 1। দেখো এই যে ইকুয়েশনটা আসছে যেটা জাস্ট লাইক হচ্ছে আমাদের পরাবৃত্তের y স্কয়ার ইকুয়াল টু 4ax, যেটার গ্রাফটা ছিল হচ্ছে x স্কয়ার পরিবর্তন বরাবর এরকম, ঠিক আছে। অকুল দরিয়ার মাঝে আমার বানানা মাঝি বায়া যাও রে, মাঝি বায়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙানা মাঝি বায়া। সেটা কি বলে দেখো, একটা নৌকা, নৌকায় এই মানে এই পার থেকে ওই পারে যাবে, বিভিন্ন কন্ডিশনে যাবে। কি কি কন্ডিশন এখানে দেওয়া আছে দেখো, এখানে আবার 6 কিলোমিটার পার আওয়ার বেগে তোমার স্রোতটা বইতেছে বাম দিক থেকে ডান দিকে, আর নৌকাটা চালাবে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার বেগে। নদীর যে প্রস্থটা সেটা হচ্ছে ডি, আমরা 10 কিলোমিটার ধরে নিলাম। তো তোমার হচ্ছে কন্ডিশন হচ্ছে, প্রথম কন্ডিশন সর্বনিম্ন দূরত্বে পার হতে হবে। সেক্ষেত্রে তোমার কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, সর্বনিম্ন দূরত্বটা কত হবে, দেন কোন দিকে তোমাকে লাভ দিতে হবে, অর্থাৎ এই সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে তোমাকে কোন দিক দিয়ে যাইতে হবে, দেন কত সময় লাগবে। তো ফার্স্ট একটা কন্ডিশন হচ্ছে নদী নৌকার ক্ষেত্রে আমরা যতগুলো বেগ দেখব সবগুলো বেগকে আমরা সমবেগ ধরে নেব, ঠিক আছে। নদী নৌকাতে অনেক চড়াই উতরাই থাকে, বাট সেগুলো আমরা কনসিডার করতেছি না, কমপ্লেক্স হয়ে যায় অনেক। তার মানে যতগুলো বেগ দেওয়া আছে এখানে সবগুলো সমবেগ কনসিডার করবো। ওকে, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্ব পার হতে হবে। এখন সর্বনিম্ন দূরত্বটা কি? সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে সরাসরি দূরত্বটা, ঠিক আছে। যদিও সরাসরি হইল না, তাহলে এই যে সোজাসুজি যে দূরত্বটা, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্ব। এই দূরত্বটা আমাদের পার করতে হবে। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু প্রশ্নেই দেওয়া আছে, সর্বনিম্ন দূরত্ব হচ্ছে নদীর প্রস্থ, সেটা হচ্ছে 10 কিলোমিটার। ওকে, আচ্ছা, দেন সেকেন্ড কোশ্চেন কি, আমাদের যদি সর্বনিম্ন দূরত্বে পার হইতে হয় তাহলে কোন দিকে লাফ দিতে হবে। আচ্ছা, তাহলে তোমরা একটু চিন্তা করো, এদিকে আছে স্রোত এবং আমাদের পার হইতে হবে এদিকে, অর্থাৎ আমাদের লব্ধিটা থাকতে হবে সোজাসুজি। তার মানে অবশ্যই আমাদের এই পাশ থেকে কোনো একটা জায়গায় লাফ দিতে হবে। আমরা ধরে নিলাম যে যে লাফটা দিতে হবে বা নৌকাটা চালাবে সেটা ভি এর সাথে আলফা কোণে। ওকে, তাহলে এখানে কি হবে দেখো, আর যে তোমার হচ্ছে লব্ধিটা আমরা ধরে নিলাম হচ্ছে ডাব্লিউটা হচ্ছে সোজাসুজি। তো এখন খেয়াল করো, ডাব্লিউ এর আমরা এক্স অক্ষ বরাবর উপাংশগুলো নিয়ে ফেলি। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে, ডাব্লিউ এর যে উপাংশ সেটা হবে ডাব্লিউ cos 90 ডিগ্রি, ডাব্লিউ cos 90 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে ইউ এর যে এক্স অক্ষ বরাবর উপাংশ সেটা কত, ইউ কোসাইন অফ আলফা, আর ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ ভি কোসাইন অফ 0 ডিগ্রি। তাহলে ডাব্লিউ cos 90 হচ্ছে 0, তাহলে এটা 0, তাহলে এটা হবে ইউ cos আলফা প্লাস ভি cos 0 মান হচ্ছে 1। দেন দেখো এখানে আমরা কি পাবো হচ্ছে cos আলফা ইকুয়াল টু নেগেটিভ ইউ বাই ভি। এই সূত্রটা তোমরা মনে রাখতে পারো, কখন, যখন আমরা সর্বনিম্ন দূরত্বে পার হবো, মানে সোজাসুজি যখন পার হইতে যাব তখন যে আলফাটা অর্থাৎ ডিরেকশনটা সেটা হবে নেগেটিভ ইউ বাই ভি। তাহলে দেখো একটা হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার, একটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের আসবে নেগেটিভ হাফ, এন্ড দেন তোমরা আলফাটা পাবে হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি সর্বনিম্ন দূরত্বে পার হইতে চাই সেক্ষেত্রে এই কন্ডিশনগুলোতে 120 ডিগ্রি গুণ, অর্থাৎ স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি গুণ আমাদের দৌড়াতে হবে বা 120 ডিগ্রি গুণে লাফ দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে একটা কন্ডিশন দেখো, এখানে কন্ডিশনটা কি, কখনো যদি দেখো হচ্ছে উপরে লবটা বেশি হয়ে গেছে অর্থাৎ স্রোতের বেগটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে, এই যে ইউ ভি বাই ইউ যেটা সেটা 1 থেকে বেশি আসবে, আর cos আলফা 1 থেকে বেশি কিন্তু ডিফাইন না। অর্থাৎ আমরা কখনোই নদী পারাপার হইতে পারবো না যদি না আমাদের বেগটা স্রোতের বেগ থেকে কম হয়, মানে বেশি না হয়। অর্থাৎ স্রোতের বেগ যদি আমাদের বেগ থেকে বেশি হয় সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু নদী আর পারাপার হইতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে নদী পারাপার কখন সম্ভব না, ঠিক আছে। তোমাদের বিভিন্ন ডাটা দিয়ে দিল, তোমাদের বললো যে নদী পারাপার কখন সম্ভব না, তোমাদেরকে তখন এই এতটুকু আসতে হবে এবং দেন দেখাতে হবে যেহেতু ভিটা অর্থাৎ স্রোতের বেগটা হচ্ছে নৌকার বেগ থেকে অনেক বেশি বা কিছু বেশি হলে 1 থেকে বেশি, যদি এই ফ্র্যাকশনটা 1 থেকে বেশি হয় দেন আমরা কিন্তু আর নৌকা নিয়ে পার হইতে পারবো না। দেখো আমাদের কত সময় লাগবে এটা মাথায় রাখবা। এখন কত সময় লাগবে সেটা হচ্ছে আমাদের একমাত্র ডিপেন্ড করে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর।
কিভাবে দেখো, আমরা যদি একটা দালান চিন্তা করি এখানে, এবং সেই দালানের উপর থেকে যদি আমরা কিছু একটা ফেলে দিই, ঠিক আছে, তাহলে এই দালান থেকে একজন কি করলো, জাস্ট একটা বস্তুকে এখানে ফেলে দিল, আর আরেকজন একই দালান থেকে এই বস্তুটাকে এরকম প্রাস আকৃতি করে ফেলে দিল। তুমি মেজার করে দেখবা দুইজনের যে মানে সময়টা, এর যদি 2 সেকেন্ড লাগে, এরও 2 সেকেন্ড লাগবে ভূমিতে পড়তে। কেন? কারণ সময় একমাত্র এই যে ওয়াই অক্ষ বরাবর যে অংশটা, মানে উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে, সামনে যাওয়া আসার ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর ডিপেন্ড করে, ঠিক আছে। তোমার যদি হাইটটা সেম থাকে দেন তোমার হচ্ছে যে সবগুলো সময় কিন্তু সেম হবে। তাহলে দেখো ওয়াই মানে সময়টা মানে একমাত্র ডিপেন্ড করবে কার উপর? ওয়াই অক্ষের উপর। তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর সবগুলো উপাংশ নিয়ে ফেলবো, ঠিক আছে, তাহলে আমরা সময়টা পেয়ে যাবো। তাহলে দেখো এখানে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা উপাংশ নিই, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ নেওয়াই আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা উপাংশ নিই, এটা কি হবে? ডাব্লিউ সাইন 90, দেন এটা হবে হচ্ছে ইউ সাইন আলফা প্লাস ভি সাইন, ওকে। তাহলে লাস্ট আমরা হচ্ছে যে ইউ এর পরিবর্তে ওই কজের পরিবর্তে সাইনগুলো বসাই দিলাম। তাহলে এটা হবে ডাব্লিউ, এটা হবে ইউ সাইন আলফা, এন্ড দেন এটা হবে 0। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ইউ সাইন আলফা। তাহলে এই বেগটা আমরা পাইলাম, আমরা লব্ধি বেগটা পাইলাম, ঠিক আছে। এবং লব্ধি বেগে দেখো কি আছে, জাস্ট তোমার হচ্ছে যে ইউটা আছে, অর্থাৎ নদী পারাপারের ক্ষেত্রে, নদী যে এই পার থেকে তুমি যখন এই পারে যাবা সরাসরি, সেই পারাপারের ক্ষেত্রে যে মানে স্রোতের বেগ, সেই স্রোতের বেগের কোনো ভূমিকা নাই। দেখো এই যে ভি সাইন 0, এটা 0 হয়ে গেছে, এই যে এর কোনো উপাংশ কিন্তু এই বরাবর নাই। এজন্য নদী পারাপারের ক্ষেত্রে শুধুমাত্র তোমার হচ্ছে যে নৌকার বেগটা সেটা এখানে আছে। তাহলে নদী পারাপারের ক্ষেত্রে আমরা ডাব্লিউ পাইলাম, ডাব্লিউ হচ্ছে বেগ, আর আমরা তো দূরত্ব জানি ডি, তাহলে সময় আমরা খুব সহজে পেয়ে যাব। তাহলে আমরা জানি এইচ সমান ভিটি, অর্থাৎ আমরা যে সূত্রটা জানি সমবেগের ক্ষেত্রে, আমরা আগে বলে নিছি সবগুলো আমরা সমবেগ ধরবো। তাহলে এইচ সমান ভিটি যদি হয়, এস হচ্ছে আমাদের ডি, ভি হচ্ছে আমাদের ডাব্লিউ, এবং টি হচ্ছে আমাদের টি। তাহলে ডি ইকুয়াল টু ডাব্লিউ ভ্যালু হচ্ছে সাইন আলফা ইন্টু টি। তাহলে টি এর যে ভ্যালুটা সেটা কি হবে? ডি বাই ইউ সাইন আলফা। এটা সবসময় তোমরা মনে রাখবা নদী পারাপারের ক্ষেত্রে সময়টা কত হয়। এখন আমাদের কি চাচ্ছে দেখো, সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে আমাদের কত সময় লাগবে? দেন খুব ইজি। তাহলে আমাদের ডি জানি, সাইন আলফা জানি, আলফা কত 120 ডিগ্রি, এবং ইউটা জানি, এখান থেকে তোমরা টি মিনিমামটা পেয়ে যাবে, ওকে, মানে সরি টিটা পেয়ে যাবে, টি মিনিমাম না, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমাদের কত সময় লাগবে সেটা তোমরা মেজার করতে পারো। সেকেন্ড কন্ডিশন দেখো, সর্বনিম্ন সময়, প্রথমটা ছিল হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, এখন বলছে সর্বনিম্ন সময় পার হইতে হলে আমাদের কি করতে হবে। তো আমি একটু আগে বললাম সর্বনিম্ন সময়, অর্থাৎ সময়টা ডিপেন্ড করে অনলি ওয়ান ওয়াই অক্ষের উপর, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ইকুয়েশন বের করে রাখছিলাম, টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা। ওই ইকুয়েশনটা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তাহলে টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা। এখন খেয়াল করো, আমরা যদি টি কে সর্বনিম্ন করতে চাই, তাহলে আমাদের হরটা সর্বোচ্চ বানাইতে হবে। এখানে ডিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর ইউটা হচ্ছে যে বেগ, মানে মাঝির বেগটা, নৌকার বেগ, সেটাও কনস্ট্যান্ট। তার মানে একমাত্র ভেরিয়েবল হচ্ছে এখানে আমাদের সাইন আলফা। তাহলে সাইন আলফাকে যদি আমরা সর্বোচ্চ বানাই, সেক্ষেত্রে টিটা হবে সর্বনিম্ন, ঠিক আছে, যেহেতু ওটা নিচে আছে। তাহলে সাইন আলফার সর্বোচ্চ কখন হয়? যখন সাইন আলফার ভ্যালুটা সর্বোচ্চ ভ্যালুটা 1 হয়, সেক্ষেত্রে আলফার ভ্যালু কত হয়? 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সাইন আলফা যদি সর্বোচ্চ ভ্যালু যেহেতু 1, তাহলে সর্বোচ্চ কখন হবে? যখন সাইন আলফা 1 হবে, তখন আমাদের টিটা কি হবে? তখন টি মিনিমামটা হবে আমাদের হচ্ছে জাস্ট ডি বাই ইউ। সাইন আলফার ভ্যালু আমরা রাখলাম না, কারণ সাইন আলফা আমরা 1 ধরলাম। তাহলে ডি এর ভ্যালু দেওয়া আছে, ইউ এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে তোমরা টি মিনিমামের যে ভ্যালুটা সেটা বের করতে পারবা। দেন এখন কি বলছে, কোন দিকে লাভ দিতে হবে? দিকটা মানেই হচ্ছে আমাদের আলফাটা। এখন আলফাটা তো একটু আগে বের করলাম 90 ডিগ্রি, তাই জন্য তোমাকে সরাসরি যে লাভটা সেটা দিতে হবে, অর্থাৎ বেগের সাথে তোমাকে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সোজাসুজি লাভ দিতে হবে। কোথায় যাওয়া জানি না। দেন এক্ষেত্রে কি বলছে, এক্ষেত্রে দূরত্ব কত? তাহলে দূরত্বটা কি রাখতো? এটা হচ্ছে আমাদের নৌকার বেগটা, এবং এটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে লব্ধি বেগটা কি হবে? তাহলে লব্ধ প্লাস ভি স্কয়ার। দেন তোমরা দূরত্ব কিভাবে বের করবা? ডি প্রাইম ইকুয়াল টু ডাব্লিউ টি, অর্থাৎ এর সমান ভিটি। ডাব্লিউ এর ভ্যালু জানো, টি এর ভ্যালু কত? টি মিনিমাম, বসাই দেব, ডিটা পেয়ে যাবো। ভেক্টরের যোগ দেখলাম, বিয়োগ দেখলাম, যোগের মাধ্যমে বিয়োগ দেখলাম, উপাংশ দেখলাম। এখন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভেক্টরের গুণন। তাহলে দুইটা ভেক্টরকে আমরা কিভাবে গুণ করতে পারি? দেখো, আমাদের কাছে যদি ভেক্টর থাকে এ এবং বি, তাহলে আমরা দুইটা উপায় গুণ করতে পারি। মানে দুইটা মেথড আছে গুণ করার। একটা হচ্ছে এ ডট বি, অর্থাৎ ডট প্রোডাক্ট করে, আরেকটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এই যে ডট প্রোডাক্ট, এই ডট প্রোডাক্টকে বলা হয় স্কেলার প্রোডাক্ট, কারণ এইটা করলে এই যে ভেক্টর ফর্মটা থাকবে না, এটা স্কেলারে চলে যাবে। দেন এটাকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। এটা যদি করো তাহলে দেখবা যে এরপরে যে ক্রসটা প্রোডাক্টটা আসবে সেটাও একটা ভেক্টর হবে। তাহলে এ ডট বি কে কিভাবে ডিফাইন করা যায়? এ বি কোসাইন অফ থিটা, এবং সাথে একটা একক ভেক্টর। একক ভেক্টরের ভ্যালু সবসময় 1 হবে। আচ্ছা,
দেন হচ্ছে যে এই যে দেখো এ বি কস থিটা, কস থিটাটা কি, থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। অবশ্যই আমরা মধ্যবর্তী কোণ বের করতে ভুল করবো না, মামা পাপা। ওকে, দেন এ ক্রসটা বি কি হবে, এ ক্রস বি হবে আমাদের হচ্ছে এ বি সাইন থিটা। দেন অবশ্যই একটা একক ভেক্টর থাকবে, কারণ এ ক্রস বি এর প্রোডাক্টটা এটা অবশ্যই একটা ভেক্টর। ওকে, দেন আচ্ছা, তাহলে এ ক্রস বি এর আমরা যদি মান আরবিট্রারি কোনো মান দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এ বি এর সাইন থিটা বের করে আমরা এ ক্রস বি এর প্রোডাক্টটা বের করতে পারবো। আর এখানে যদি এই ভ্যালুগুলো দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা মানে এ ডট বি বের করতে পারবো। এখন আমাদের অনেক সময় জিজ্ঞাসা করে যে হচ্ছে যে এ ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে, এরকম একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা বি ভেক্টর, মান দেওয়া আছে, বলে হচ্ছে যে মধ্যবর্তী কোণটা কত। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দুইটা মানে মেথড ইউজ করতে পারি, কিন্তু সবচেয়ে ভালো মেথড হচ্ছে আমরা এই ডট প্রোডাক্টটা বের করব। ডট প্রোডাক্ট বের করতে মানে খুবই সোজা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, cos θ ইকুয়াল টু a ডট b ডিভাইডেড বাই ab। ঠিক আছে, এই a আর b হচ্ছে ab এর মান দুইটা। ওকে, তাহলে দুইটাকে আমরা ডট করব, তারপরে ab এর মান দ্বারা ভাগ করে দেব, cos θ বের হয়ে যাবে। কোশ্চেন দেখো, এগুলো প্রায় সময় আমাদের এমসিকিউ আসে। ঠিক আছে, এটা খুব একটা পপুলার একটা কোশ্চেন। a প্লাস b এর মান এবং a মাইনাস b এর দুইটা মান যদি সমান হয়, দেন আমাদের বলতে হচ্ছে a আর b এর মধ্যবর্তী কোণটা কত। তাহলে কিভাবে বের করে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস b এর যে ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের a মাইনাস b এর ভ্যালুটা। ওকে, তাহলে এই যে প্লাস মানে কি, দুটো ভেক্টরের প্লাস মানে হচ্ছে ভেক্টর করা। আচ্ছা, তাহলে ভেক্টরটা করে ফেলি, মানে লব্ধি করা আর কি। তাহলে এটা কি হবে, এই দুটো ভেক্টর a প্লাস b এর লব্ধি কত, মানে a আর b এর লব্ধি হচ্ছে আমাদের জানি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab কোসাইন অফ আলফা, মানে a আর b এর যে মধ্যবর্তী কোণ সেটা। ওকে, দেন a মাইনাস b এর যে লব্ধিটা সেটা কত, সেটাও সেম, এটাও হবে স্কয়ার প্লাস নেগেটিভ b স্কয়ার প্লাস 2a ইনটু নেগেটিভ b কোসাইন অফ ab। ওকে, আচ্ছা, দেন দেখো এখানে কি কি আছে, a স্কয়ার আর এই পাশে স্কয়ার কেটে যাবে, b স্কয়ার কেটে যাবে। দেন এখানে কি থাকবে দেখো, 2 কেটে আর 2 কেটে যাবে, ab কেটে যাবে, এখানকার a আর b কেটে যাবে। দেন এখানে জাস্ট কি থাকবে দেখো, এখানে আছে হচ্ছে কোসাইন অফ ab, আর এখানে আছে হচ্ছে নেগেটিভ কোসাইন অফ ab। ওকে, দেন এটা যদি এই পাশে নিয়ে আসো, তাহলে কোসাইন অফ ab প্লাস কোসাইন অফ ab ইকুয়াল টু 0। তাহলে 2 কোসাইন অফ ab ইকুয়াল টু 0, দেন কোসাইন অফ ab ইকুয়াল টু 0। তাহলে a আর b এর যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, তাহলে এই 90 ডিগ্রি যে আসলো, এটা কিন্তু আরেকভাবে বোঝা যায় যে এটা 90 ডিগ্রি হবে। কিভাবে দেখো, আচ্ছা আমরা একটু গ্রাফ আঁকানোর চেষ্টা করি এখানে। এটা হচ্ছে মনে করো আমাদের দুটো ভেক্টর, একটা হচ্ছে a, খেয়াল করো, আর একটা হচ্ছে b। আচ্ছা, তাহলে a আর b এর যে লব্ধিটা আমরা ধরে নিলাম দুটো 90 ডিগ্রিতে আছে, আপাতত 90 ডিগ্রিতেই আছে। আচ্ছা, এবং হচ্ছে যে এই দুটো ভ্যালু কখন সমান হবে দেখো, 90 ডিগ্রিতে থাকলে সেটা একমাত্র সমান হওয়া সম্ভব। আদারওয়াইজ অন্য কোনো ডিগ্রিতে যদি থাকে, তাহলে a প্লাস b আর a মাইনাস b কখনো সমান হবে না। তাহলে a প্লাস b মানে হচ্ছে লব্ধিটা এইদিকে, তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস b। আর a মাইনাস b কে আমরা কি লিখতে পারি দেখো তো, a প্লাস নেগেটিভ b, অর্থাৎ নেগেটিভ b এর সাথে এর যে লব্ধিটা। তাহলে a তো এদিকে আছে, b হচ্ছে এইদিকে, তাহলে নেগেটিভ b হবে এইদিকে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ b, তাহলে আমরা এটা নেগেটিভ b দিয়ে দিলাম। তাহলে এই যে দেখো, এই যে মানটা যদি আমরা বের করতে চাই, অর্থাৎ তাহলে এইটা আর এইটার লব্ধিটা বের করতে হবে, এবং এইটার এটার লব্ধি যেটা সেটা কিন্তু এই বরাবর। ঠিক আছে, এবং এটা হবে হচ্ছে a নেগেটিভ b। খেয়াল করুন, এটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দুইটা সমান, এবং সেটা কখনো সম্ভব যখন a আর b দুইটা 90 ডিগ্রিতে থাকবে। ওকে, আচ্ছা এবার দেখো, এবার কোয়েশ্চেন হচ্ছে আমাদের a b c তিনটা যদি আমাদের ভেক্টর ফর্মে দেওয়া আছে এবং তিনটা যদি একটা ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নির্দেশ করে, তাহলে ঘনকের যে আয়তনটা, সেই আয়তনটা কত হবে। খেয়াল করো, তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ঘনকের যে বেসটা, বেসমেন্ট, এটা হচ্ছে আমাদের a, এবং এটা হচ্ছে আমাদের b, অর্থাৎ প্রস্থটা এটা হচ্ছে b, আর উচ্চতা কোনটা দেখো, এই যে উচ্চতা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের c। খেয়াল করো, এই দুইটা আমাদের ফ্ল্যাটে আছে এবং আরেকটা আছে হচ্ছে সেখান থেকে লম্ব বরাবর। ওকে, তাহলে এখন দেখো এই আয়তনটা আমরা কিভাবে বের করতে পারি। খুব সহজ মেথড হচ্ছে যে আয়তন বের করার সূত্রটা কি, আয়তন বের করার সূত্রটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কাছে ধরো একটা মানে শুধুমাত্র একটা আয়ত আছে, যেটার দৈর্ঘ্য হচ্ছে a এবং প্রস্থ হচ্ছে আমাদের b। তাহলে আমরা এর যে তোমার হচ্ছে যে ক্ষেত্রফলটা আমি কিভাবে বের করতে পারি, জাস্ট যদি ভেক্টর ফর্মে না থাকে a আর b আমরা গুণ করে মানে দিলে এর ক্ষেত্রফলটা পেয়ে যাবো। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের a একটা ভেক্টর দেওয়া আছে এখানে,
এবং বি হচ্ছে আরেকটা ভেক্টর দেওয়া আছে এখানে। দেন হচ্ছে আমরা এর মধ্যবর্তী কোণ যেটা থেটা, থেটা বের করা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে থেটা যদি থাকে, এটা যদি একটা ত্রিভুজ আমরা কল্পনা করি, মনে করি এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারি? তো দেন এটা দুইটা ধরে একটা সামান্তরিক করে বা চতুর্ভুজ করে বের করে অর্ধেক করে দিতে পারে, করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা আরেকটা কাজ করতে পারি, ক্রস প্রোডাক্ট করে দেখি কি আসে। তাহলে এ ক্রস বিটা কি আসবে দেখো, এটা আসবে এ বি সাইন থিটা, ঠিক আছে। তাহলে এ কে আমরা রাখলাম এখানে, আর বি সাইন থিটাকে একটু আলাদা করলাম। খেয়াল করো বি সাইন থিটা আসলে কি, তাহলে এটা যদি আমরা সাইন থিটা কল্পনা করি, খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমাদের সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায়, লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, আমরা ধরলাম এটা হচ্ছে এইচ, এবং অতিভুজ হচ্ছে আমাদের বি। তাহলে বি সাইন থিটা যেটা, বি সাইন থিটা হচ্ছে আমাদের উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা। তাহলে এ ক্রস বি করলে আমরা কি পাচ্ছি, এই যে দুইটা ভেক্টর দ্বারা যে ত্রিভুজটা তৈরি হবে বা দুইটা ভেক্টর দ্বারা যে একটা ক্ষেত্র তৈরি হবে, সেই ক্ষেত্রফল মানে ক্ষেত্রের একটা ক্ষেত্রফল। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা এ ক্রস বি করলাম, এবং তার সাথে যদি আমরা আরেকটা কিছু মানে এখানে যদি আমরা হচ্ছে এ ক্রস বি করি, তাহলে আমরা এই যে ফ্ল্যাট সারফেস যেটা আছে সেই মানে তলানির যে ক্ষেত্রফলটা সেটা পাবো। তারপরে যদি তার সাথে আমরা এই হাইটটা কোনোভাবে গুণ করে দিতে পারি, তাহলে আমরা আয়তনটা পাবো। তাহলে মানে জাস্ট গুণ করার যে প্রসিডিউর সেটা কি দেখো তো। তাহলে আমরা এটার যে ক্ষেত্রফল মানে এই যে নিচের যে অংশটা ফ্ল্যাট সারফেস সেটার ক্ষেত্রফল বের করবো কিভাবে, এ ক্রস বি দ্বারা, ঠিক আছে। এবং তার সাথে সিম্পল গুণ কাকে বলে, সিম্পল গুণ হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট। তাহলে সিম্পল গুণ করবো আমরা উচ্চতা, তাহলে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে তলানির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল উচ্চতা, এটা পুরো একটা ঘনকের আয়তন হবে, ঠিক আছে। তাহলে সি ইনটু এ ক্রস বি করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। হচ্ছে লাস্ট টপিক, ভেক্টরটা আমরা শুরু করেছিলাম ফার্স্টে, কারণ ভেক্টর অধ্যায়টা হচ্ছে আমাদের একটু মানে কনসেপচুয়াল দিক থেকে একটু সোজা, বাট এর কনসেপ্টটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখবা হচ্ছে ফিজিক্সের হোল চ্যাপ্টার জুড়ে সবগুলোতে আমাদের ভেক্টরের কনসেপ্ট সেটা অবশ্যই লাগবে। তোমার যদি ভেক্টরের কনসেপ্ট সেটা যদি ঠিক না থাকে, তাহলে দেখবা যে পরবর্তী যে অঙ্কগুলো আছে, কাজ শক্তি ক্ষমতা বা নিউটনের বলবিদ্যা, বা তুমি যখন তাপগতিবিদ্যা করবা সেখানে দেখবা তাপগতিবিদ্যা বা তড়িৎ, বা তোমার হচ্ছে তড়িৎ মানে চুম্বকের যখন অঙ্কগুলো করতে যাবো তখন ঝামেলা করবা, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে লাস্ট টপিকটা করে ফেলি, সেটা হচ্ছে আমাদের ভেক্টর ক্যালকুলাস, অল্প একটু টপিক। এটার মধ্যে কার্লস আছে, ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্ট, এই কয়েকটা আছে। তোমরা যখন একটু হায়ার লেভেলে উঠবে তখন দুইটা শব্দের সাথে পরিচয় হবে, একটা হচ্ছে ওডিই এবং আরেকটা হচ্ছে আমাদের পিডিই। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং আরেকটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন জাস্ট আমরা যেরকম এখন এইচএসসি লেভেলে করি ডিডিএক্স এরকম সামথিং, অ্যান্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে নোটেশন সেটা হচ্ছে ডেল এক্স। আমরা আরেকটা অপারেটরের সাথে একটু পরিচিত হই, অপারেটর নামটা হচ্ছে আমাদের ন্যাবলা, ঠিক আছে, বা নাবলা বলে অনেকে। তো এই বা ডেলটা অনেকেই বলতে পারে অনেক কিছু। তো এই অপারেটরটা এরকম, যদি এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে দেন এর সাথে একটা আই, এটা একটা ভেক্টর অপারেটর, এন্ড দেন যদি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করে তার সাথে কে, দেন জেড অক্ষ বরাবর থাকলে তার সাথে হচ্ছে আই জে কে, সরি এটা জে, এবং লাস্টে হচ্ছে আমাদের কে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অপারেটর লাগবে এগুলো একটু পরে। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায়, ধরো আমাদের কাছে হচ্ছে যে একটা ইকুয়েশন আছে 2x² প্লাস 3xy, ওকে। তাহলে এই ইকুয়েশনকে যদি আমরা নরমাল ডিফারেন্সিয়েশন করি তাহলে কি রকম আসে দেখো, আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে কি হয়, 2x² প্লাস 3xy। আচ্ছা, তাহলে এটা আসবে হচ্ছে 4x, দেন এটা কি আসবে দেখো, 3 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে x কে রাখতে হবে, ইউভি মেথডে করতে হবে, তাহলে এটা হবে y এবং প্লাস এটা হবে হচ্ছে যে 3x dy/dx, এরকম কিছু একটা, ঠিক আছে। তার মানে আমরা যদি এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন করি বা মানে সিম্পল ডিফারেন্সিয়েশন করি, তখন এই যে x y এগুলো আমরা চলক হিসেবে কল্পনা করি। বাট আমরা যদি এটাকে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে দেখো, আমরা কি করলাম, x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, 3xy। তাহলে তুমি যার সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবা তখন সেই মানে সেইটাই শুধুমাত্র চলক থাকবে, বাকি যেটাই থাক সেটা সবসময় ধ্রুবক হবে। দেখো তুমি এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, তার মানে x গুলো এখন চলক আর y গুলো হচ্ছে এখন কনস্ট্যান্ট, মানে x বাদে যা থাকবে সবগুলো তোমার মানে কনস্ট্যান্ট হিসেবে মানে বিবেচিত হবে। আর ডিফারেন্সিয়েশন নর্মাল 2x² ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে 4x, দেন খেয়াল করো এখানে আর ইউভি প্রয়োগ করার প্রয়োজন নাই, কারণ 3 আর y দুইটাই হচ্ছে যে এই অপারেটরের কাছে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে 3y টা আমরা এইভাবে রাখবো, আর x এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে 4x প্লাস 3y, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের অ্যান্সার। ভেক্টর ক্যালকুলাসের তিনটা টপিক, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কার্ভ। কোনটা কি সেটা একটু দেখো। গ্রেডিয়েন্টটা কি, গ্রেডিয়েন্টটা হচ্ছে মনে করো তুমি একটা ফিল্ডে দাঁড়ায় আছো, আমি এখানে একটা ফিল্ডে দাঁড়ায় আছি, এইখান থেকে ধরো আমার ওই পাশে এই পাশে লাইট আছে, আমি এখন কোন দিকে তাকাইলে লাইটের তীব্রতাটা সবচেয়ে বেশি পাবো সেই দিকটা মেনশন করে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, অর্থাৎ গ্রেডিয়েন্ট একটা তীব্রতা নির্দেশ করে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে আমরা যেদিকে একটা ফিল্ড যদি আমরা এখানে কল্পনা করি, আবার একটু ভিজুয়ালাইজেশন করি, তাহলে এটাকে এখানে আমি দাঁড়ায় আছি
এবং এইখানে হচ্ছে লাইটটা জ্বলতেছে, ঠিক আছে? তাহলে আমরা কোন দিকে তাকাইলে বা কোন দিকে যদি আমরা হাঁটি বা আমাদের ডিরেকশনটা কীরকম হইলে এই লাইটের তীব্রতাটা সবচেয়ে বেশি হবে, আমরা যদি সরাসরি লাইটের দিকে তাকাই। এই যে দিকটা, এই ডিরেকশনটা মেনশন করে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এবং গ্রেডিয়েন্ট কীভাবে বের করা হয় দেখো, ধরো আমরা হচ্ছে একটা ভেক্টর ফিল্ড আছে আমাদের কাছে ভি, তাহলে গ্রেডিয়েন্ট অফ ভিটা কী হবে? গ্রেডিয়েন্টের ভি হবে জাস্ট আমাদের যে ন্যাবলা ছিল যে অপারেটর তার সাথে নর্মাল গুণ, ঠিক আছে? নর্মাল যেভাবে আমরা গুণ করি 2 to 4 4 4 3 1 6, তো সেরকম আমরা নর্মাল গুণ করবো। আর ন্যাবলা অপারেটর তো একটু আগে দেখাই দিলাম, সেটা হচ্ছে ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল এক্স অফ জে অ্যান্ড ডেল এক্স অফ ওয়াই জেড অফ কে। ওকে, এটা হচ্ছে আমাদের ন্যাবলা অপারেটর। তার সাথে ভি এর একটা মানে যে কোনো একটা মানে তোমার ক্ষেত্র দেওয়া থাকতে পারে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে নর্মালি আমরা কিভাবে গুণ করি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সাথে গুণ হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সাথে গুণ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সাথে গুণ, দেন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, করে আমাদের একটা রেজাল্ট আসবে এবং রেজাল্ট আসবে ভেক্টর, কারণ সেখানে আই জে কে থাকবে। তার মানে গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা স্কেলার ফিল্ড থেকে ভেক্টর ফিল্ডে যেতে পারি, এটা মাথায় রাখবে, এমসিকিউ অনেক মানে চলে আসে আর কি। তাহলে গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা স্কেলার থেকে মানে ভেক্টর যে ফিল্ডটা ভেক্টর ফিল্ডে যাইতে পারবো। তার মানে আমাদের যদি একটা স্কেলার ফিল্ড থাকে এবং সেখানে আমাদের বলে দিল যে একটা স্কেলার ফিল্ড দেওয়া আছে, তুমি এটাকে ভেক্টর ফিল্ডে মানে কনভার্ট করো, ঠিক আছে, কনসেপচুয়াল, তখন তুমি গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারো। আমাদের টপিক হচ্ছে ডাইভারজেন্স। এবং ডাইভারজেন্সটা আসলে কি? ধরো তোমার হচ্ছে একটা উৎস আছে কোনো একটা, এটা হচ্ছে তোমার উৎসের যে সংগ্রাহক বক্স। তো আমি এইখান থেকে কিছু একটা মানে নিক্ষেপ করলাম, 3টা রশ্মি, এই দিকটা আমি আলফা রশ্মি নিক্ষেপ করলাম, দেখা গেলো এই পাশে 2টা বের হয়েছে, ঠিক আছে? তার মানে এই যে ভিতরের অংশে কিন্তু একটা আলফা রশ্মি থেকে গেছে। তার মানে ভিতরের যে মানে জিনিসটা আর কি, ভিতরের যে ক্যাশ বলতে পারো বা ভিতরে জমানো জিনিসটা বাড়তেছে। তাহলে এরকম যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা ধনাত্মক ডাইভারজেন্স, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ধনাত্মক ডাইভারজেন্স। এবং আবার দেখো আরেকটা ফিল্ড কল্পনা করো, তাহলে এই যে 3টা আসতেছে বাট এখানে এবার হচ্ছে 4টা চলে যাচ্ছে, তার মানে এখানে তোমার হচ্ছে কিছু একটা ঘাটতি পড়তেছে, ঠিক আছে? তাহলে এটাকে বলবো আমরা নেগেটিভ ডাইভারজেন্স। এবং দেন লাস্ট যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে জিনিসটা সেটা হচ্ছে এরকম যে আমাদের যা আসতেছে, মানে ধরো আমি 2টা বা 3টা আলোক রশ্মি মানে ফেললাম, 2টা 3টা আলোক রশ্মি চলে গেল, এরকম যদি আসে সেটাকে বলা হয় শূন্য ডাইভারজেন্স, তাই না? এখানে বলা হচ্ছে জিরো ডাইভারজেন্স, এটা মাথায় রাখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তাহলে জিরো ডাইভারজেন্সে কি হয়? যেটা আসে সেটাই যায়। মানে সবচেয়ে সুন্দর একটা উদাহরণ হচ্ছে জিরো ডাইভারজেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের পাইপ, ঠিক আছে? পানির যে পাইপটা আছে সেটা খেয়াল করো, পানির পাইপটা কি আকৃতির? সিলিন্ডার আকৃতির বা সলিনয়েডাল আকৃতির, ঠিক আছে? সলিনয়েডাল বা সিলিন্ডার আকৃতির, সলিনয়েডাল নামটা বেশি মনে রাখবা। তাহলে সিলিন্ডার আকৃতিতে কি হয়? তুমি যদি এই দিকতে পানি ঢালো, পানির পাইপে বা যেটাতে বলো, তাহলে সবগুলো পানি কিন্তু এইদিকে চলে যায়। তার মানে এর যে ডাইভারজেন্স সেটা হচ্ছে জিরো। তার মানে আমরা যদি কোনো কিছু মানে কোনো একটা মানে ভেক্টর ফিল্ডের বা কোনো একটা মানে বস্তু যদি ডাইভারজেন্স বের করে দেখি জিরো আসতেছে, সেটা অবশ্যই সলিনয়েডাল হবে। তার মানে যা ঢুকবে সেখানে সব বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে মানে ডাইভারজেন্সটা আমরা কিভাবে বের করতে পারি দেখো তো। ডাইভারজেন্সটা হবে হচ্ছে জাস্ট হচ্ছে যে ন্যাবলাটা ছিল এই ন্যাবলাটার সাথে ডট গুণ। ধরো আমার একটা ভেক্টর ফিল্ড আছে এ, একটা ভেক্টর ফিল্ড আছে যে আই জে কে দ্বারা ডিফাইন করা আছে, ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে? তাহলে এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা যদি আমরা ডাইভারজেন্স বের করতে দেয় তাহলে জাস্ট এটার সাথে ডট গুণ করে ফেলবো। তাহলে এটা ডাইভ অফ এ কি হবে? এটা হবে জাস্ট এটার সাথে ডট গুণ। ওকে, আচ্ছা, এখন ডট গুণ করলে কি হবে দেখো তো, এটা কিন্তু ভেক্টরে ছিল আর ডট গুণ মানে স্কেলার গুণ, এটা স্কেলারে চলে যাবে। তার মানে স্কেলার থেকে ভেক্টরে যাওয়ার যে পদ্ধতি সেটাকে বলবো আমরা হচ্ছে ভেক্টর থেকে স্কেলার যাওয়ার পদ্ধতি, সেটা হচ্ছে আমরা ডাইভারজেন্স দ্বারা বের করতে পারবো। তাহলে ডাইভারজেন্স কি করে? ভেক্টর একটা ফিল্ডকে স্কেলারে রূপান্তর করে দেয়। এটা মাথায় রাখবে, এটা এমসিকিউ কিন্তু আসতে পারে, অনেক সময় অ্যাডমিশন টেস্টে চলে আসে। তাহলে গ্রেডিয়েন্ট কি করতেছিল? গ্রেডিয়েন্ট করতেছিল হচ্ছে একটা স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে রূপান্তরিত করতেছিল, বাট একটা ডাইভারজেন্স কি করবে? একটা ভেক্টর ফিল্ডকে সে ডট প্রোডাক্ট করে স্কেলার ফিল্ডে মানে কনভার্ট করতে দেয়। তো এগুলো তোমার হচ্ছে যে কিভাবে মনে রাখতে পারে? এটাতে ডট গুণ হবে, গ্রেডিয়েন্টের সাধারণ গুণ হবে, কার্লে আবার দেখবা যে একটু পরে ক্রস গুণ হবে। এগুলো মনে রাখার খুব সোজা উপায় হচ্ছে গ্রেডিয়েন্টে জি আছে, জিতে হচ্ছে নর্মাল গুণ, কার্লে সি আছে, সিতে হচ্ছে ক্রস গুণ বা ক্রস প্রোডাক্ট, অ্যান্ড ডাইভারজেন্সে ডি আছে, ডি দিয়ে ডট প্রোডাক্ট, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। দেখা হচ্ছে যে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে যে কার্ল। কার্লটা আমরা কিভাবে নির্ণয় করি? কার্ল মানে হচ্ছে কোনো একটা ক্ষেত্রের বা কোনো একটা ফিল্ডের ঘূর্ণন প্রবণতা। যেমন আমরা যদি মনে করি এটা হচ্ছে একটা নদী এবং নদীতে একটা প্রবাহ যাচ্ছে, যে প্রবাহ আমরা বললাম হচ্ছে শান্ত প্রবাহ, ঠিক আছে? শান্ত প্রবাহ মানে কি? যে নদীতে সবগুলো জায়গায় ফ্লোট আছে। তো তুমি যদি এখানে একটা কাঠি ছেড়ে দাও, মানে জাস্ট লাইক একটা কাঠির মতো ছেড়ে দাও, তাহলে কি হবে?
সেই কাঠিটা খুব সুন্দর মতো করে আগাবে, এই জাস্ট কিন্তু ঘুরবে না। বাট খেয়াল করো যে এইখানে নদীটা এরকম বাঁক নিচ্ছে, তখন কি হবে, মানে তখন অবশ্যই কি হবে, কাঠিটা যখন এখানে আসবে তখন ঘুরে যাবে, ঠিক আছে। এবং ঘুরে গেল, ঠিক আছে। এখন কি হলো, এই পাশে আসার পর দেখা গেল যে এক পাশে বেশি স্রোত আর এক পাশে জাস্ট কম স্রোত, তখন কি হবে, কাঠিটা জাস্ট ঘুরতে থাকবে। এই যে একটা কাঠি বা একটা বস্তুর ঘূর্ণন যে প্রবণতা, সেই ঘূর্ণন প্রবণতা আমরা নির্ধারণ করি হচ্ছে কাল দ্বারা। এখন কাল যদি কোনো একটা বস্তুর ক্ষেত্রে আমরা বের করে দেখলাম যে কার্লের মান 0 আসবে, তখন কি হবে, বস্তুটা ঘুরবে না। তার মানে কাল যখন 0, মানে কাল যখন 0 হবে তখন কি হবে, বস্তুটা অঘূর্ণনশীল হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে কাল আমরা কিভাবে বের করি, ধরো আমাদের কাছে একটা ভেক্টর ফিল্ড আছে xi, যেগুলো একটা ফিল্ড yj এবং zk, এবং তাহলে আমরা কাল কিভাবে বের করব, কার্ল অফ a ইকুয়াল টু ওই যে নাবলা তার সাথে আমরা এ কে ক্রস করে দেব, ঠিক আছে, তাহলে আমরা কালটা বের করে ফেলতে